থাকার জন্য তো তেমন ভালো জায়গায় পাচ্ছি না। ময়ূরের বাড়ির উঠোনটা একদম ভালো না। ভালো হলে তো আমি এতক্ষণে আমার থাকার জন্য একটা জায়গা খুঁজে পেতাম। ওই ইঁদুর দাদা, এভাবে ময়ূরের উঠোনটা নষ্ট করছো কেন? যে কোনো একটা জায়গায় গর্ত করে তো থাকতেই পারো। তুই চুপ থাক, আমাকে আমার কাজ করতে দে। ইঁদুর প্রজাপতির কথা না শুনে তার মতো করে মাটিতে গর্ত করতে থাকে। আর ঠিক তখনই ময়ূরী ও মৌটু সে ঘর থেকে বেরিয়ে আসে। দেখো, আমাদের উঠোনের কি অবস্থা হয়েছে। ওই ইঁদুর তো আমাদের উঠোন একদম নষ্ট করে দিচ্ছে। আরে তাই তো, এভাবে চললে তো আমরা আমাদের উঠোনের কোনো জিনিসই চাষ করতে পারবো না। না না, এই ইঁদুরকে এখান থেকে তাড়িয়ে দিতে হবে। কি হলো ইঁদুর, আমাদের থেকে থেমে গেলে কেন? আর তোমার তো দেখি শ্বাস কম নাই, তুমি কার অনুমতি নিয়ে এখানে গর্ত করছো? মানে ময়ূরী, আসলে আমি আমার থাকার জন্য কোনো জায়গা খুঁজে পাচ্ছিলাম না, তাই আর কি। তার জন্য তুমি আমাদের উঠোন এভাবে নষ্ট করবে? না না, তুমি এখান থেকে চলে যাও। তুমি থাকলে আমরা আমাদের উঠোনে ভালোভাবে কোনো সবজি চাষ করতে পারবো না। চলে যাও এখান থেকে, চলে যাও তুমি। ময়ূরের মুখে এমন কথা শুনে ইঁদুর রেগে গিয়ে সেখান থেকে টোনাটুনির বাড়িতে চলে যায়। বাড়িতে কেউ আছো? বাইরে এসো, আমি খুব বড় বিপদে পড়ে তোমাদের কাছে এসেছি। এ কি ইঁদুর, তুমি? কি হয়েছে তোমার? আর আমাদের এভাবে ডাকছো কেন? আসলে আমার থাকার মতো তেমন কোনো জায়গা নেই। কোথায় যাব, কি করব কিচ্ছু বুঝতে পারছি না। তোমরা যদি আমাকে থাকার জন্য একটু জায়গা করে দিতে তাহলে খুব উপকার হতো। আহারে, তোমার থাকার জন্য কোনো জায়গা নেই? তুমি যদি চাও তাহলে ওই গাছটার নিচে গর্ত করে থাকতে পারো। এতে আমাদের কোনো সমস্যা হবে না। এরপর ইঁদুর টোনাটুনির কথা মতো সেই বড় গাছটার নিচে গর্ত করে থাকতে শুরু করে। আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। কিন্তু হঠাৎ একদিন, আমাকে ছেড়ে দে ডাইনি, বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও এই ডাইনির হাত থেকে। দাঁড়া বলছে ডাইনি, দাঁড়া, পরীকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি, সাহস থাকলে দাঁড়া ওখানে। অনেকক্ষণ থেকে দেখছি তুই আমার পিছু ছাড়ার কোনো নামই নিচ্ছিস না। নিজের প্রাণ বাঁচাতে চাইলে এক্ষুনি এখান থেকে চলে যা, না হলে এই পরীর আগে আমি তোকে মারবো। টুনি আয়না হাতে নিয়ে দাঁড়াতেই ডাইনির জাদু ভুলবশত সেই আয়নায় প্রতিফলিত হয়ে ডাইনির দিকে চলে যায়। আর মুহূর্তেই ডাইনি তার নিজের জাদুতে নিজেই ভস্ম হয়ে যায়। আর সাথে সাথে পরিও মুক্তি পেয়ে যায়। তোমাদের অনেক ধন্যবাদ। আজ যদি তোমরা না থাকতে তাহলে ওই শয়তান ডাইনি আমাকে প্রাণে মেরে ফেলতো। হ্যাঁ টনি, তোমাদের বুদ্ধির জোরে আমার প্রাণটাও বেঁচে গেল। তোমরা যদি বুদ্ধি করে আয়নাটা না আনতে তাহলে যে আজ কি হতো। এভাবে ধন্যবাদ জানিয়ে আমাদের আর ছোট করো না। কেউ বিপদে পড়লে তাকে অবশ্যই সাহায্য করা উচিত। আর তাই আমরা তোমাদের সাহায্য করেছি। তোমরা আমার মন জয় করে ফেলেছো টোনাটুনি। তোমরা অনেক ভালো মনের পাখি। আমি তোমাদের উপহার হিসেবে কিছু স্বর্ণমুদ্রা দিতে চাই। না না পরি, তা হয় না। আমরা তো শুধু আমাদের কাজ করেছি। আর এমনিতেও আমরা এত স্বর্ণমুদ্রা দিয়ে কি করব? আমাদের জীবন যেভাবে চলছে সেভাবে চললেই আমরা খুশি। কিন্তু তোমাদের যে কিছু নিতেই হবে, না হলে যে আমি ঋণী হয়ে যাব। দাঁড়াও, আমি তোমাদের অন্য কিছু দিচ্ছি। এরপর পরি তাদের একটা সুন্দর মাটির ঘর বানিয়ে দেয়। একি, টুনিদের তো আগে থেকে একটা ঘর ছিল, তারপরেও পরে ওদের মাটির ঘর বানিয়ে দিল। ওই ঘরটা যদি আমাকে দিত তাহলে তো খুব ভালো হতো। না না, যেভাবেই হোক টুনিদের ওই মাটির ঘর থেকে তাড়াতেই হবে। আর ওরা চলে গেলে ওই সুন্দর মাটির ঘর হবে আমার। কিন্তু কিভাবে তাড়াবো? দেখি তো, কালো দাদার কাছে যাই, সে হয়তো কোনো বুদ্ধি দিতে পারবে। কালু দাদা, ও কালু দাদা, একটু বাইরে এসো। কি হয়েছে রে, এভাবে চিৎকার করছিস কেন? এরপর ইঁদুর কালুকে সব কথা খুলে বলে। কি, টোনাটুনিকে পরি সুন্দর একটা মাটির ঘর দিয়েছে, কিন্তু আমি যদি ওদের তাড়ানোর জন্য তোকে সাহায্য করি, আমি কি পাবো বল? তুমি চিন্তা করো না কালু দাদা, একবার যদি আমি ওদের তাড়াতে পারি তাহলে মাটির ঘর আমার, তখন না হয় তুমিও তোমার ওই ভাঙা বাড়ি ছেড়ে আমার সাথে থেকো। এরপর কালু ইঁদুরকে তার বুদ্ধির কথা বলতে শুরু করে। আর এভাবেই সারা দিন কেটে রাত নেমে আসে।
রাত হতেই কালু আর ইঁদুর টোনাটুনির বাড়িতে আসে। এই টোনাটুনি, আমি তোদের মেরে ফেলবো যদি নিজেদের ভালো চাস। এই মাটির ঘর থেকে পালিয়ে যা। কি টুনি, তুমি কি কিছু শুনতে পেলে? কে যেন আমাদের মেরে ফেলতে চাইছে। ওরে বাবারে টোনা, আমরা যেই ডাইনিকে ভস্ম করে দিয়েছিলাম সেই ডাইনি আবার প্রতিশোধ নেওয়ার জন্য ফিরে এলো না তো? ওরে বাবারে, আমাদের কালকে এই ঘর ছেড়ে চলে যেতে হবে। টোনাটুনির এমন কথা শুনে কালু আর ইঁদুর খুশি হয়ে সেখান থেকে চলে যায়। আর এভাবেই সেই রাত কেটে যায়। আর মাত্র কিছুক্ষণ, এরপর টোনাটুনি ওই মাটির ঘর ছেড়ে চলে যাবে। কি হঠাৎ বৃষ্টি শুরু হলো যে? আমরা তো এই মাটির ঘর ছেড়ে এখন কোথাও যেতে পারবো না। একই, এই বৃষ্টি আসার আর সময় পেল না। আরে আরে, আমার ঘর তো পানিতে ডুবে যাচ্ছে, আমি কোথায় যাব? হায় 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 রে, আমার ঘর যে পানিতে ডুবে যাচ্ছে। ইঁদুরের এমন চিৎকার শুনে টোনা বাহিরে আসে আর ইঁদুরকে নিয়ে তাদের মাটির ঘরে যায়। একই, তোমরা আমাকে তোমাদের ঘরে নিয়ে এলে কেন? এ তুমি কেমন কথা বলছো ইঁদুর? বৃষ্টিতে তোমার ঘর ডুবে গেছে আর তোমার তো যাওয়ার মতো কোনো জায়গা নেই, তাই তো আমরা তোমাকে এই মাটির ঘরে নিয়ে এলাম। তোমরা কত বড় মনের, তোমরা এই বনের সবার ভালো চাও। আর আমি কিনা কালু দাদার সাথে হাত মিলিয়ে তোমাদের ক্ষতি করতে চেয়েছিলাম। কি? এর মানে কি? আমরা তো কিছুই বুঝতে পারছি না। তুমি আমাদের কেন ক্ষতি করতে চাইবে? এরপর ইঁদুর তাদের সব ঘটনা খুলে বলে। আর সব শুনে টোনাটুনি অবাক হয়ে যায় আর বলে, তার মানে সেদিন রাতে কোনো ডাইনি ছিল না? তুমি আর কালু মিলে আমাদের ভয় দেখিয়েছিলে। আমার ভুল হয়েছে, আমাকে তোমরা ক্ষমা করে দাও। আমি তোমাদের ভালো দেখে হিংসায় ভুল পথে গিয়েছিলাম, আমাকে তোমরা ক্ষমা করে দাও। তুমি নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। আর কখনো কারো ভালো দেখে হিংসা করবে না, এতে করে তোমারই ক্ষতি হবে, বুঝলে? আর হ্যাঁ, তুমি যতদিন তোমার জন্য ভালো কোনো ঘর পাচ্ছ না ততদিন চাইলে আমাদের সাথেই থাকতে পারো। সত্যি বলছো তোমরা? তোমাদের এই উপকারের কথা আমি কখনো ভুলবো না। তো বন্ধুরা, দেখলে তো হিংসা কিভাবে আমাদের ভুল পথে নিয়ে যায়। তাই আমরা কখনো অন্যের ভালো দেখে হিংসে করব না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। বাহ, এ তো খুবই খুশির খবর। তুমি ছানা দিয়েছো, তাও আবার 3 রঙের 3টি ছানা। তোমার 3 রঙের ছানাদের তো দেখতে যেতেই হবে। হাজার হলেও হে বনি, তুমি আমার একমাত্র বন্ধু। সে যা বলেছো ফুলপরি, সেই যে ভ্রমণে এসে আমার সাথে বন্ধুত্ব করেছিলে, তারপর থেকে তোমার বনে আসা যেন একটা নেশা হয়ে গিয়েছে। তবে চলো, আমার ছানা দেখবে চলো। এরপর টুনি ফুলপরিকে নিয়ে তার বাসায় যায়। আর ফুলপরি টুনির 3 রঙের ছানা দেখে জাদু বলে 3 জনকেই 3টি সোনার মালা দেয়। আর নাদুস নুদুস ছানা 3টিকে ফুলপরি কোলে নিয়ে আদর করে। কোথায় রেখেছে? কোথায়? বদমাইশ ফুলপরি গুপ্তধনের হাড়ি কোথায় রেখেছে? যে করেই হোক ওই গুপ্তধনের হাড়ি যে আমার চাই চাই। ওই গুপ্তধন পেলে আমি এই পরিরাজ্যের রানী হব। কোথায় সেই গুপ্তধনের হাড়ি কোথায়? কি সর্বনাশী কথা! দুষ্টু পরি সবটা জানতে পেরেছে। তবে বড্ড চিন্তায় পড়ে গেলাম তো। কোনোভাবে যদি দুষ্টু পরি গুপ্তধনের হাড়ি পেয়ে যায় তবে তো অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। না না, দুষ্টু পরীকে আর কিচ্ছু বুঝতে দেয়া যাবে না। খুবই সতর্কভাবে গুপ্তধনের হাড়ি নিরাপদ স্থানে রাখতে হবে। তার আগে দুষ্টু পরীকে এই ঘর থেকে বের করতে হবে। কে 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 ওখানে? এ ঘরের বাহিরে কে? বদমাইশ ফুলপরি আবার চলে এলো নাকি? না, এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে। ফুলপরি যেন কিছুতে অনুমান করতে না পারে। এ কথা বলে দুষ্টু পরি জাদু বলে মুহূর্তের মধ্যেই এলোমেলো পুরো ঘরটা গুছিয়ে দেয় আর খুব সতর্কতার সাথে পালিয়ে যায়। আর তখনই সেখানে ফুলপরি প্রকট হয়। দুষ্টু পরি সকলের চোখ ফাঁকি দিয়ে যখন ঘরে আসতে পেরেছে, তবে চেষ্টা করলে আমার গুপ্তধনও চুরি করতে পারবে।
না না, আজই আমার গুপ্তধন নিরাপদ স্থানে রেখে আসবো। হে কি কাণ্ড! ফুলপরি গুপ্তধনের হাড়ি নিয়ে কোথায় যাচ্ছে? আমি এত চেষ্টা করেও গুপ্তধনের হাড়ি খুঁজে পেলাম না, অথচ ফুলপরি আমাকে বোকা বানিয়ে গুপ্তধনের হাড়ি নিয়ে যাচ্ছে। আমি তো ওই গুপ্তধনের পিছু ছাড়বো না। বন্ধু, তুমি আমাকে সাহায্য করো। আমি যে বড্ড বিপদে পড়েছি। ওই দুষ্ট পরী যে আমার গুপ্তধনের দিকে নজর দিয়েছে। দয়া করে তুমি আমার এই আমানতটা রক্ষা করো, নয়তো আমি যে কিছুতেই পরিরাজ্যে রানী হতে পারবো না। তুমি একদম চিন্তা করো না বন্ধু, তুমি যখন এটা আমাকে আমানত হিসেবে দিচ্ছ, তবে আমি এই আমানত রক্ষা করবই। খুবই খুশি হলাম তোমার কথা শুনে বন্ধু। আমি জানতাম তুমি আমাকে নিরাশ করবে না। তবে নাও এই হাড়ি, আমি পরিরাজ্যে ফিরে যাচ্ছি। আমি ওই দুষ্টু পরীর একটা উপযুক্ত ব্যবস্থা করে তবেই তোমার কাছে ফিরবো। এর মধ্যে তুমি আর আমাকে ডেকো না, এমনকি পরিরাজ্যেও যেও না। তবে আবার দুষ্টু পরী সন্দেহ করতে পারে। তুমি চিন্তা করো না, আমি তোমার কথা মাথায় রাখবো। তুমি যা বলেছো সেটাই হবে। যে করেই হোক আমি তোমার আমানত রক্ষা করবই করব। তবে এবার আমি চলি বন্ধু, সাবধানে থেকো। আমি সবটাই বুঝতে পেরেছি, কিন্তু ফুলপরি এত বোকা কেন? পরিরাজ্য রেখে সামান্য একটা পাখির কাছে গুপ্তধন রেখে গেল। আর আমি যে এতক্ষণ ধরে ফুলপরির পিছু নিয়েছিলাম, সেটাও তো ফুলপরি বুঝলো না। তবে এবার ফুলপরি তার বোকামির ফল পাবে, আর আমি পাবো গুপ্তধন। এ কি? কে তুমি? আর তুমি হুড়মুড়িয়ে আমার ঘরে ঢুকলে কেন? বেরিয়ে যাও বলছি, বেরিয়ে যাও। তোমাকে দেখে আমার ছানারা ভয় পাচ্ছে তো। দুষ্টু পরি তো সবসময় ভয়ই দেখায় ছোট পাখি। আমি তোদের ভয় দেখিয়ে ফুলপরির গুপ্তধন নিতে এসেছি। দে ছোট পাখি, এক্ষুনি আমাকে ওই গুপ্তধন দে। কি যা তা কথা বলছো? কিসের গুপ্তধন? আমি কোনো গুপ্তধনের খবর জানি না, আর কোনো ফুলপরীকেও চিনি না। তুমি যাও তো, দূর হও আমার বাসা থেকে। যাও বলছি। চুপ কর, তুই কি আমাকে বোকা পেয়েছিস নাকি? শোন ছোট পাখি, আমি ফুলপরিকে অনুসরণ করেই এখানে এসেছি, আর আমি খুব ভালো করেই জানি ওই হাড়ি ভর্তি গুপ্তধন তোর কাছে আছে। ভালোই ভালোই গুপ্তধন দিবি, নাকি আমি তোর 12টা বাজাবো? যতই তুমি আমাকে ভয় দেখাও না কেন, লাভ হবে না। টুনির কথা শুনে দুষ্টুপরি রাগে গজগজ করতে শুরু করে, আর গুপ্তধন না পেয়ে দুষ্টুপরি টুনির 3 ছানাকেই জাদু করে পাথর বানিয়ে রাখে। কিন্তু টুনির কান্না করা ছাড়া আর কোনো উপায় থাকে না। এখন কেঁদে কোনো লাভ নেই, তোর ছানারা এমন পাথর হয়ে থাকবে। যতদিন না তুই আমাকে ওই গুপ্তধন দিবি, ততদিন তোর ফুলপরিও তোর ছানাদের ভালো করতে পারবে না। এখন ভেবে দেখ তুই কি করবি। যদি গুপ্তধন দিতে পারিস, তবে আমাকে ডাকিস। আরে কবুতর যে, তুই হঠাৎ আমার কাছে? আমার প্রতিবেশী টুনি দিদির অনেক বড় বিপদ হয়েছে, তাই আপনার কাছে এলাম। দয়া করে সাহায্য করুন তান্ত্রিক বাবা। কিন্তু কি বিপদ হয়েছে সেটা তো আমাকে জানতে হবে। বল টুনি, কি বিপদে পড়েছিস? সবটা বল আমাকে। এরপর টুনি তান্ত্রিক উল্লু পেঁচাকে দুষ্টু পরি আর তার পাথর ছানাদের ব্যাপারে সবটা খুলে বলে, আর উল্লু পেঁচা সব কথা মনোযোগ দিয়ে শোনে। সবই তো শুনলেন তান্ত্রিক বাবা, এবার আপনি বলুন আমার ছানার দিনটার কি হবে? কিছুতেই কি আমার ছানাদের ভালো হওয়ার কোনো উপায় নেই? নিশ্চয় আছে টুনি, তুই একটু শান্ত হ। আমি সবটা বুঝতে পেরেছি। ওই দুষ্টু পরীকে যদি একবার শেষ করে দিতে পারিস, তবে সব সমস্যার সমাধান হবে। এই নে টুনি, এখানে 12 পাদের ফুলের নির্যাস আছে। এই ফুলের নির্যাস যদি একবার দুষ্টু পরীকে খাওয়াতে পারিস, তবেই দুষ্টু পরী শেষ হয়ে যাবে। আপনি বড্ড উপকার করলেন তান্ত্রিক বাবা। যে করি হোক আমি এই ফুলের নির্যাস ওই দুষ্টু পরীকে খাওয়াবই খাওয়াবো। এরপর টুনি সেই ফুলের নির্যাসের পাত্র নিয়ে উড়াল দেয়, আর বাসায় ফিরে দুষ্টু পরীকে ডাকতে শুরু করে। মুহূর্তের মধ্যেই দুষ্টু পরী সেখানে প্রকট হয়। তুই ডাকছিস আমাকে?
নিশ্চয়ই তুই তোর ছানাদের জন্য কষ্ট পাচ্ছিস, তাই আমাকে গুপ্তধন দিতে ডেকেছিস। দে টুনি, দ্রুত গুপ্তধন দে আমাকে। গুপ্তধন তো দিতেই হবে, আমার ছানারা যে পাথর হয়ে আছে। কিন্তু দুষ্টু পরি, তোমাকে তো বিনা আপ্যায়নে গুপ্তধন দিতে পারি না। হাজার হলেও তো তুমি পরি। নাও, আমি তোমার জন্য এই পানীয়র ব্যবস্থা করেছি। নিশ্চয়ই খাবো, তুই তাড়াতাড়ি গুপ্তধন বের কর। গুপ্তধন পাওয়ার জন্য আমি সবই খেতে পারি। দে টুনি দে। এ কথা বলে দুষ্টুপরি টুনির কাছ থেকে পাত্রটা নিয়ে ফুলের নির্যাস খেয়ে ফেলে, আর দুষ্টুপরি মুহূর্তেই ভস্ম হয়ে যায়। ফুলপরি তার জাদু আয়নায় সবটা দেখতে পায়। সাব্বাস, আমার বন্ধু টুনি তো কামাল করে দিয়েছে। যেই দুষ্টুপরীকে আমি এত করে খুঁজছি, আর সেই দুষ্টুপরীকে টুনি শেষ করে দিল। তবে এক্ষুনি যেতে হবে টুনির কাছে, একটা উপহার তো টুনির প্রাপ্য। এরপর ফুলপরি টুনির কাছে যায়, আর উপহার স্বরূপ টুনিকে 1 হাঁড়ি সোনার মুদ্রা দেয়। আর ফুলপরি তার গুপ্তধনের হাঁড়ি নিয়ে চলে যায়। দেখলে তো বন্ধুরা, ভালো কাজের প্রতিদান ভালোই হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।